আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, আমরা কেন এমন সব গল্পের প্রতি এত আকৃষ্ট হই যেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই? মানে একবার ভাবুন তো আজকে আমরা ঠিক এমনই এক সাইকোলজিক্যাল গোলকধাঁধা ডার্ক মোটেলের ব্যবচ্ছেদ করতে যাচ্ছি। প্রথম দেখায় এটাকে ৮-১০টা সাধারণ হরর গল্পের মধ্যেই মোলা হবে, কিন্তু ট্রাস্ট মি, এর গভীরে এমন এক অন্ধকার রহস্য লুকিয়ে আছে যা কল্পনারও অতীত। গল্পের শেষটা কি হবে সেটা এখনই বলে দেওয়াটা ঠিক হবে না, তাই না? তবে হ্যাঁ, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা এমন এক ফাঁদ যেখানে একবার পা দিলে বের হওয়ার সব রাস্তা একেবারে চিরতরে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, চলুন একদম গভীরে যাওয়া যাক, আর এই শিরদাঁড়া হিম করা প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। কি ঘটবে যখন আপনি এমন এক মোটেলে চেক ইন করবেন যেখান থেকে আপনি আর কখনোই, মানে আক্ষরিক অর্থেই কখনোই বের হতে পারবেন না? এই একটা মাত্র প্রশ্নই কিন্তু পুরো গল্পের মূল ভিত্তি। চিরকালের জন্য কোথাও আটকা পড়ার যে একটা আদিম ভয় আমাদের সবার ভেতরেই কাজ করে, এই গল্পটা ঠিক সেই জায়গাটাতেই টোকা দেয়। এটা আমাদের এমন এক অজানো জগতে টেনে নিয়ে যায় যেখানে প্রতিটা মুহূর্ত নতুন কোনো আতঙ্কের জন্ম দিচ্ছে। অধ্যায় ১, হরর গল্পের চেনা শুরু, অচেনা গন্তব্য। গল্পের শুরুটা কিন্তু একেবারে টিপিক্যাল ক্লাসিক হরর ট্রোপ দিয়ে হয়। একদল বন্ধু ইউনিভার্সিটি পার্টিতে যাচ্ছে, আর হঠাৎ করে মাঝ রাস্তায় গভীর জঙ্গলের ভেতর তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, আর মোবাইলের নেটওয়ার্কের তো কোনো নামগন্ধই নেই। এবার এখানকার ড্রামাটিক আয়রনি বা নাটকীয় পরিহাসটা একটু খেয়াল করুন। একদিকে ক্যারেক্টারগুলো ওয়াইফাই নেই কিংবা মেকআপ ব্যাগ হারিয়ে গেছে এমন সব সিলি বিষয় নিয়ে অভিযোগ করছে, আর অন্যদিকে তারা সম্পূর্ণভাবে ইগনোর করছে তাদের চারপাশে ঘটে চলা ভয়ঙ্কর সব বাস্তবতাকে। তারা তাদের ইনস্টাগ্রাম ফলোয়ার্সদের নিয়ে টেনশনে আছে, অথচ টেরই পাচ্ছে না যে তারা অলরেডি এমন এক অদ্ভুত আর অতিপ্রাকৃত মোটেলে এসে পড়েছে যার স্টাফরা মোটেও স্বাভাবিক মানুষের মতো নয়। আধুনিক জীবনের এই ছোটখাটো জিনিসের প্রতি আসক্তি যে আমাদেরকে কত বড় বিপদ থেকে অন্ধ করে রাখতে পারে, এটা তারই একটা পারফেক্ট উদাহরণ। অধ্যায় ২, অন্ধকারের ইঙ্গিত, রহস্যের সূত্রপাত। তবে ওই যে শুরুর মিথ্যা স্বস্তি, ওটা কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। গল্পটা এরপর ধীরে ধীরে এমন কিছু ইঙ্গিত দিতে শুরু করে যা আপনাকে রীতিমতো একজন ডিটেকটিভের মতো ভাবতে বাধ্য করবে। যেমন ধরুন, অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। জনের হারিয়ে যাওয়া ফোনটা হঠাৎ করেই তাদের রুমে ফিরে আসে, রাস্তার পাশ থেকে তাদের গাড়িটা একেবারে গায়েব হয়ে যায়, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ঘড়িতে সকাল ৯টা বাজলেও বাইরের সূর্যের আলোর কোনো অস্তিত্বই নেই। একবার ভাবুন তো, যখন আপনি বুঝতে পারেন যে প্রকৃতির সাধারণ নিয়মগুলো আর কাজ করছে না, তখন যে আতঙ্কটা তৈরি হয় সেটা কতটা ভয়ানক হতে পারে। এই ঘটনাগুলো কিন্তু নিছক কোনো কাকতালীয় ব্যাপার নয়, এগুলো একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই অ্যাঞ্জেলস মোটেলের পদার্থবিজ্ঞানের নিয়মকানুন পুরোপুরি ভেঙে পড়েছে। আপনার কি কখনো মনে হয়েছে যে ছোটখাটো কোনো কিছু হারিয়ে যাওয়াটা আসলে বড় কোনো বিপদের পূর্বাভাস হতে পারে? লরা একটা পুরনো বইয়ে ঠিক এমনটাই একটা উদ্ধৃতি খুঁজে পায়। হারানোর শিল্প আয়ত্ত করা কঠিন কিছু নয়, এত কিছু হারানোর জন্যই তৈরি যে তাদের হারিয়ে যাওয়া কোনো বিপর্যয় নয়। এলিজাবেথ বিশপের লেখা এই চমৎকার কবিতাটি মূলত ভবিষ্যৎ পরিণতির একটা অশুভ সংকেত। এই কথাগুলো মানুষের সর্বজনীন হারানোর ভয়কে একদম আক্ষরিক ভৌতিক রূপ দেয়। এটা আগে থেকেই পরিষ্কার ইঙ্গিত দিচ্ছিল যে এই দলটি খুব শীঘ্রই সবকিছু হারাতে যাচ্ছে, কেবল তাদের গাড়ি বা ফোন নয়, বরং তাদের নিজেদের জীবন, তাদের অস্তিত্ব, এমনকি তাদের আত্মাও। অধ্যায় ৩, সত্য উন্মোচন, আন্ডারওয়ার্ল্ডের রহস্য। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল এই টাইমলাইন বা সময়রেখাটি, যা ঠিক মাঝপথে এসে পুরো দৃশ্যপটটাই পাল্টে দেয়। এতদিন আমরা যা কিছু দেখেছি বা ভেবেছি, এই একটি মাত্র ঘটনাই পুরো গল্পটাকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সংজ্ঞায়িত করে। সিকোয়েন্সটা একটু মিলিয়ে নেওয়া যাক। প্রথমে দলটি অন্ধকারে আন্না নামের এক মেইড বা পরিচারিকাকে গাড়ি চাপা দেয়। এরপর ঘটে সেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনায় দলটির প্রত্যেকেই মারা যায়। হ্যাঁ, আসল এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি হল, তারা অ্যাঞ্জেলস মোটেলে পৌঁছানোর অনেক আগেই মারা গিয়েছিল। আপনারা ইতিমধ্যেই মৃত, এই সাইকোলজিক্যাল ধাক্কাটা দর্শকদের একেবারে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। মোটেলে জ্ঞান ফেরার ঘটনাটা তাদের বেঁচে যাওয়ার প্রমাণ নয়, বরং এটা তাদের মৃত্যুর পরের এক অনন্ত অধ্যায়ের শুরুমাত্র। আর এই মর্মান্তিক সত্যটা আরও জোরালো হয়ে ওঠে যখন মোটেলের মালিক অ্যাঞ্জেল তার আসল পরিচয় প্রকাশ করে। তার এই সরাসরি স্বীকারোক্তিটা একটু খেয়াল করুন। আমি হলাম আন্ডারওয়ার্ল্ডের দরজার রক্ষক। এই একটা বাক্য সন্দেহাতীতভাবে প্রমাণ করে দেয় যে পথ হারিয়ে ফেলা এই তরুণের দল আসলে কোনো সাধারণ মোটেলে এসে ওঠেনি, বরং তারা আটকা পড়েছে স্বয়ং আন্ডারওয়ার্ল্ড বা পরকালে। এখান থেকে পালানোর আর কোনো আশাই অবশিষ্ট নেই, কারণ আপনি এমন কোনো জায়গা থেকে কিভাবে পালাবেন যেখানে আপনি আপনার জীবন শেষ হওয়ার পরই এসে পৌঁছেছেন? অধ্যায় ৪, অ্যাঞ্জেল ও পরকাল, পারগেটরির বিকৃত নিয়ম।
অ্যাঞ্জেলের প্রকৃত রূপটা বুঝতে হলে শাস্ত্রীয় পুরাণের এই ধারণাটি সম্পর্কে একটু জানা প্রয়োজন। সে হল মূলত একজন সাইকোপম্প। এর মানে হল সে এমন এক আধ্যাত্মিক সত্তা যার কাজ হল মৃত আত্মাদের পরকালে পথ প্রদর্শন করা। প্রাচীন পুরাণগুলোতে কিন্তু এমন চরিত্রের অনেক উল্লেখ রয়েছে, যেমন ধরুন গ্রিক পুরাণের ক্যারন কিংবা মিশরীয় পুরাণের আনুবিস, যাদের কাজই ছিল আত্মাদের পরকালে নিয়ে যাওয়া। গল্পের এই পৌরাণিক ভিত্তিটি আমাদের এই বিশ্লেষণকে আরও অনেক গভীরে নিয়ে যায় আর প্রমাণ করে যে অ্যাঞ্জেল শুধু কোনো সাইকোপ্যাথটের মালিক নয়, বরং সে এক প্রাচীন এবং বিশাল অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী। কিন্তু এখানে মজাটা হচ্ছে, অ্যাঞ্জেল কেবল আত্মাদের পারাপার করেই ক্ষান্ত হয় না, সে তাদেরকে নিয়ে নির্মম খেলা খেলতে পছন্দ করে। অনন্তকাল ধরে বেঁচে থাকাটা হয়তো তার কাছে বেশ একঘেয়ে, আর তাই মানুষের যন্ত্রণাই হয়ে উঠেছে তার বিনোদনের প্রধান খোরাক। কনসার্টে গাওয়া সেই অদ্ভুত গানটা যা নরক থেকে ফিরে আসার কথা বলে, কিংবা বধিরতা, কাল্পনিক গর্ভাবস্থা এবং গায়ে ভয়ঙ্কর সব আচর পড়ার মতো শারীরিক বিভীষিকা, এসব কিছুই আসলে অ্যাঞ্জেলের নিজস্ব বিকৃত বিনোদনের মাধ্যম। সে মৃতদের এই যন্ত্রণাকে চরমভাবে উপভোগ করে, যা তাকে ক্লাসিক পুরাণের দেবতার চেয়েও ভয়ঙ্কর এক দানবে পরিণত করেছে। অধ্যায় 5, ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা, মানবিক ট্র্যাজেডি। এখন এখানকার সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হল মার্টিনের মানসিকতা। জনের প্রতি মার্টিনের দীর্ঘদিনের জমে থাকা বিষাক্ত ঈর্ষা এবং ক্ষোভ তার এই উদ্ধৃতিটি থেকেই একেবারে স্পষ্ট বোঝা যায়। অতি প্রাকৃত বিভীষিকার চেয়েও মানুষের ভেতরের এই ক্ষোভ আর ঈর্ষা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এখানেই চমৎকারভাবে ফুটে ওঠে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? মৃত্যুর পরেও মানুষের এই নীচতা এবং প্রতিহিংসা কিন্তু শেষ হয় না। সে তার নিজের ভাইয়ের মৃত্যুতেও বিন্দুমাত্র অনুতপ্ত নয়, কারণ সে যে কোনো মূল্যে লড়াকে নিজের করে পেতে চায়। এই ঘটনাগুলোর ক্রম দেখলেই বোঝা যায় যে কিভাবে ফাঁদটি তার চূড়ান্ত রূপ নেয়। প্রথমে জনকে হত্যা করা হয়, এরপর মার্টিন একটা অতিপ্রাকৃত জাদুর বই ব্যবহার করে অ্যাঞ্জেলকে সরিয়ে দিয়ে আন্ডারওয়ার্ল্ডের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। আর সবশেষে সে লড়াকে জোরপূর্বক তার রানী হতে বাধ্য করে। আচ্ছা, কেন এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ জানেন? কারণ এটা আমাদের দেখায় যে এই গল্পের চূড়ান্ত ট্র্যাজেডি কোনো অতিপ্রাকৃত শয়তানের সৃষ্টি নয়, বরং মানুষের লোভ, ঈর্ষা আর ক্ষমতা দখলের প্রবৃত্তি প্রাচীন অতিপ্রাকৃত শক্তিকেও হার মানিয়ে দেয়। এই অতিপ্রাকৃত বিশৃঙ্খলার সুযোগ নিয়ে মার্টিন প্রমাণ করে দেয় যে অ্যাঞ্জেল নয়, বরং সেই এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর খলনায়ক। অধ্যায় 6, চক্রের পুনরাবৃত্তি, অন্তহীন এক নরক। চলুন পরের অংশে যাই এবং দেখি এটা কিভাবে মূল গল্পের সাথে যুক্ত হয়ে এক ভয়ানক পরিণতির দিকে এগোয়। এখানে আমরা দুটো ট্র্যাজিক চরিত্রের তুলনা দেখতে পাচ্ছি, আন্না এবং লরা। আন্না ছিল আগের সেই শান্ত মেইড, আর লরা হলো সদ্য আটকে পড়া রিসেপশনিস্ট। এই তুলনাটা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে এই পুরো মোটেলটি আসলে একটা চক্র বা লুপের ওপর ভিত্তি করে চলে। এটা অনেকটা সিসিফাসের সেই অন্তহীন পাথর ঠেলে পাহাড়ে ওঠার মতো একটা অনন্ত শাস্তির মতো। নতুন আসা আত্মাদের আগমন এবং তাদের প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য এখানে সবসময় একজন নারী কর্মীর প্রয়োজন হয়। আন্নার জায়গা এখন লরাকে নিতে হয়েছে এবং সেই চিরকালের জন্য এই নরকে বাধ্য হয়ে আটকা করেছে। আক্ষরিক অর্থেই এই চক্রের কোনো শেষ নেই। এই অবিচ্ছেদ্য ফাঁদ আর অন্তহীন চক্রের বিষয়টা মাথায় রেখে একটি চিন্তার উদ্রেককারী প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনাটা শেষ করা যাক। আমাদের মনে একটা প্রশ্নই বারবার থেকে যায়, যখন নতুন অতিথিরা আসবে এবং তাদের রেজিস্টারে স্বাক্ষর করতে বলা হবে, তখন স্থায়ীভাবে পরকালে চেক ইন করার পরবর্তী শিকার কে হবে? এই প্রশ্নটাই আমাদের মনে করিয়ে দেয় যে ডার্ক মোটেলের দরজা কখনোই বন্ধ হয় না, এটা শুধু নতুন শিকারের অপেক্ষায় ওত পেতে থাকে। আশা করি আন্ডারওয়ার্ল্ডের এই মনস্তাত্ত্বিক এবং পরাবাস্তব বিশ্লেষণটি আপনাদের ভাবনার নতুন কোনো দুয়ার খুলে দিয়েছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।